সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15ই অক্টোবর বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এসআইটির রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক, জুবিন গর্গের মৃত্যু সম্পর্কে 90 দিনের মধ্যে আদালতে অভিযোগনামা দাখিল করার আশ্বাস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ এডিআরই চতুর্থ বর্গের ফলাফল ঘোষণা করা হবে এবং আগামী শুক্রবারে স্নাতকোত্তর শিক্ষক পদের ফলাফল ঘোষণা করা হবে। এ মাসের মধ্যে 35,000 যুবক যুবতী সরকারি চাকরি লাভ করবেন, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাঙ্গায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের। বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় যানবাহন ছাড়া পেট্রোল ডিজেল বিক্রি না করার নির্দেশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের পর বিহার বিজেপিতেও ধাক্কা, ভোটের মুখে এনডিএ ছাড়লেন একাধিক নেতা এবং পুলিশ কর্মীর আত্মহত্যা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, এসআইটির রাজ্যে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক, জুবিন গার্গের মৃত্যু সম্পর্কে 90 দিনের মধ্যে আদালতে অভিযোগনামা দাখিলের আশ্বাস। জুবিন গর্গের মৃত্যু সম্পর্কে এসআইটি গতকাল বিকেলে রাজ্যের 6 জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে। এতে ডক্টর শুভ্র কিঙ্কর গোস্বামী, সঞ্জীব ফুকন, অতনু ভূঁইয়া, প্রাঞ্জল শইকীয়া, ডক্টর হিতেশ বড়ুয়া এবং শিবানু বরা উপস্থিত ছিলেন। এই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তারা সবাই বলেন, এসআইটি তাদেরকে তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবগত করেছে, তবে মরণোত্তর পরীক্ষা বা এ ধরনের কোনো গোপন তথ্য তাদের প্রদান করা হয়নি। সিঙ্গাপুরের সমান্তরালভাবে এক ঘটনার তদন্ত চলেছে বলে এসআইটি জানিয়েছে, তারা জানান। এছাড়া 90 দিনের মধ্যে এই মামলার অভিযোগনামা দাখিল করা হবে বলে তারা জানিয়েছেন। উল্লেখ্য, এসআইটি 13 জন ব্যক্তিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, তবে এর মধ্যে 7 জন তাদের আমন্ত্রণ অস্বীকার করেও বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। সারা আসাম ছাত্র সংস্থা এই আলোচনায় অংশ নেবে না বলে ঘোষণা করেছে। জুবিন গার্গের ন্যায় প্রদানের দাবিতে গতকালের সংগঠনটি গৌহাটির মহানগরীর দিকলি পুকুর পাড়ে অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করে। সংগঠনটির মুখ্য উপদেষ্টা ডক্টর সমজুল ভট্টাচার্য বৈঠকের আমন্ত্রণ গ্রহণ না করা সম্পর্কে বলেন যে, তদন্তকারী সংস্থা মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ডাকলে অভিযুক্ত পক্ষের আইনজীবী আদালতে আইনি সুযোগ খোঁজার চেষ্টা করতে পারেন। সেই অনুসারে আইনজ্ঞের পরামর্শ অনুযায়ী তারা আলোচনায় অংশগ্রহণ করেননি বলে তিনি জানান। এদিকে সংগঠনটির হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে গতকাল হাইলাকান্দিতে 3 ঘণ্টার বিশেষ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রছাত্রী ও স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা জুবিন গর্গকে আসামের গর্ব হিসাবে অভিহিত করে তার ন্যায় বিচারের আহ্বান জানান। তারা জুবিনের মৃত্যু রহস্যের তদন্ত প্রক্রিয়া সিবিআইকে সমঝে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যুর সময় ঘটনাস্থলে থাকা প্রবাসী অসমিয়াদের মধ্যে 7 জন এ পর্যন্ত আসাম পুলিশের বিশেষ অনুসন্ধানকারী দলের সামনে তাদের বক্তব্য রেখেছেন। গতকাল অভিমন্যু তালুকদার এবং তন্ময় ফুকন নামের 2 ব্যক্তি উলুবাড়ির সিআইডি কার্যালয়ে হাজির হয়ে তাদের ভাষ্য প্রদান করেন। এরই আগে আরও 6 জন প্রবাসী অসমিয়া আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার কাছে তাদের ভাষ্য প্রদান করেছেন। এদিকে নতুন দিল্লির কেন্দ্রীয় ফরেনসিক গবেষণাগারে পাঠানো জুবিন গর্গের ভিসেরা পরীক্ষার প্রতিবেদন এই তদন্তে নতুন গতি দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের ঘটনাস্থলের জুবিন গর্গের অন্তিম সময়ের সম্পূর্ণ ভিডিও এসআইটি উদ্ধার করতে সমর্থ হয়েছে। জুবিন গর্গের সহগায়িকা তথা অভিযুক্ত কারাবন্দী অমৃতপ্রভা মহন্ত নিজের মোবাইলে রেকর্ড করা এই ভিডিও মুছে ফেলার পর আসাম পুলিশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা এই ভিডিও সম্পূর্ণ উদ্ধার করতে সমর্থ হয়েছেন। অপরদিকে আজ এডিআরই চতুর্থ বর্গের ফলাফলে ঘোষণা করা হবে এবং আগামী শুক্রবারে স্নাতকোত্তর শিক্ষক পদের ফলাফলে ঘোষণা করা হবে। এছাড়া এ মাসের মধ্যে রাজ্যে 35,000 যুবক যুবতী সরকারি চাকরি লাভ করবেন, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এডিআরই চতুর্থ শ্রেণীর পদসমূহের ফলাফল আজ ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়ে বলেন,
আজ সকাল 10:30টায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রার্থীরা ফলাফল পেতে পারেন। তিনি একই সঙ্গে আগামীকাল থেকে আগামী শুক্রবারের মধ্যে স্নাতকোত্তর শিক্ষক পদসমূহের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন। এ মাসের মধ্যে রাজ্যে 35,000 যুবক যুবতী সরকারি চাকরি লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এদিকে রাজ্য সরকার আগামী 5 বছরে 2 লক্ষের বেশি যুবক যুবতী নিযুক্তি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার ফেসবুক লাইভে একথা জানিয়ে বলেন, রাজ্যের বেকার সমস্যা সমাধানের জন্য অসম সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী মাসে পুলিশের বেশ কিছু পদে নিযুক্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। অপরদিকে বরাক উপত্যকার বাঙ্গায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের। বদরপুর বাঙ্গায় জাতীয় সড়কে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হন 2 যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকে বাঙ্গা গোয়ারি গ্রামের বাসিন্দা ফজল আহমেদের। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী জাবির আহমদকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বদরপুর পুলিশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় যানবাহন ছাড়া পেট্রোল ও ডিজেল বিক্রি না করার নির্দেশ। রাজ্যের খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক ও বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগের নির্দেশনা অনুসারে অসম রাজ্যের খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক ও বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগের নির্দেশনা অনুসারে বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার পেট্রোল পাম্প ও কেরোসিন তেলের ডিপোগুলিকে যানবাহন ছাড়া প্লাস্টিক বোতল অন্য কোনোভাবে পেট্রোল ও ডিজেল কেরোসিন বিক্রি না করতে সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক এক নির্দেশ জারি করেছেন। নির্দেশিকায় জানানো হয়েছে, প্লাস্টিক বোতল অন্য কোনোভাবে পেট্রোল ডিজেল বিক্রির ফলে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটার মতো সুরক্ষা সংক্রান্ত প্রবল ঝুঁকি রয়েছে। পাশাপাশি জ্বালানির অবৈধ মজুত ও কালোবাজার ইত্যাদি কার্যকলাপ চলতে পারে। তাই জনগণের সুরক্ষা নিশ্চিত করতে জেলার পেট্রোল পাম্প ও কেরোসিন তেলের ডিপোগুলিকে এই নির্দেশের কপি পাঠিয়ে প্লাস্টিক বোতল অন্য মাধ্যমে পেট্রোল ও ডিজেল কেরোসিন তেল বিক্রি করা হচ্ছে না বলে সুনিশ্চিত করতে বলা হয়েছে। অপরদিকে অসমের পর বিহার বিজেপিতেও বড় ধাক্কা। ভোটের মুখে এনডিএ ছাড়ছেন একাধিক নেতা। অসমের পর এবার বিহার বিজেপিতেও বড়সড় ধাক্কা। কিছুদিন আগেই 17 জনকে সঙ্গে নিয়ে দল ছেড়েছেন পদ্ম শিবিরের হেভিওয়েট নেতা রাজেন গুহেন। অপরদিকে বিহারের ভোটের মুখেও টালমাটাল এনডিএ। সূত্রের খবর, আরজেডিতে বাঙ্গনের খবর মিললেও পাল্টা চাপে পড়েছে বিজেপি জেডিইউ নেতৃত্বাধীন শাসক জোট। বিহারে ভোটের আগে একদিকে যেমন ইস্তফা দিয়েছেন আরজেডির 4 বিধায়ক, তেমনই অন্যদিকে এনডিএ শিবির থেকে একের পর এক নেতা দল ছাড়ার খবর পাওয়া যাচ্ছে। বিজেপির আলীনগরের বিধায়ক মিশ্রলাল যাদব দল ছেড়ে আরজেডিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্য, এনডিএতে দলিত অনগ্রসরদের উপেক্ষা করা হচ্ছে। অন্যদিকে জেডিইউ এবং এলজেপির একাধিক প্রাক্তন সাংসদ ও নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডিতে যোগ দিয়েছেন। জানা যাচ্ছে, গিরিধারী যাদবের ছেলে রাহুল শর্মা, অজয় কুশওয়া সহ এক জাক পরিচিত মুখ এনডিএ ছেড়ে লালু তেজস্বীর শিবিরে যোগ দিয়েছেন। এমনকি বিগত কদিন আরজেডি থেকে বিভা দেবী, প্রকাশ বীর, চেতন আনন্দ, সঙ্গীতা কুমারী এই 4 বিধায়ক ইস্তফা দিয়েছেন। তারা এনডিএতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে রাজনৈতিক মহলের দাবি, 2 শিবিরেই তীব্র অসন্তোষ এবং আসন ভাগাভাগি নিয়ে খুব বাড়ছে। আরও জানা গেছে, চিরাগ পাসওয়ান ও চিতনরাম মাঝির দল নিজেদের প্রাপ্য নিয়ে বিজেপির উপরে চাপ বাড়াতে শুরু করেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে, বিহার ভোট হবে 2 দফায়, 6 ও 11 নভেম্বর, আর 14 নভেম্বর হবে ভোট গণনা। তবে ভোটের আগেই দল বদলের জ্বর দেখেই বোঝাই যাচ্ছে, এবার বিহারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এনডিএ বনাম মহাগঠবন্ধনের মধ্যে। এবং আজকের শেষ খবরটি, পুলিশ কর্মীর আত্মহত্যা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে তীব্র কটাক্ষ কংগ্রেস সাংসদের রাহুল গান্ধীর। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি হরিয়ানায় আইপিএস কর্মকর্তা পুরাণ সিংয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি অভিযোগ করেন যে আত্মহত্যা করেছেন। রাহুল গান্ধী এ বিষয়ে হরিয়ানা সরকারের প্রতি তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন যে রাজ্য সরকার তার অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। পুরাণ সিংয়ের মৃত্যু কোনো একক ঘটনা নয়, বরং দীর্ঘ সময় ধরে চলতে থাকা বৈষম্য ও দুর্নীতির ফলস্বরূপ। রাহুল গান্ধী দাবি করেছেন যে পুরাণ সিংহ ও তার পরিবার প্রায় 6 থেকে 7 বছর ধরে সাংগঠনিক বৈষম্য সহ্য করেছেন, যা তাকে মানসিকভাবে ভেঙে ফেলেছিল। রাহুল গান্ধী বলেন, পুরাণ সিংহ একজন দলিত কর্মকর্তা ছিলেন এবং তার পরিবার যেসব অবিচারের সম্মুখীন হয়েছেন তা ছিল একেবারেই পরিকল্পিত এবং সিস্টেমেটিক। এই ধরনের বৈষম্য তাকে ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল করে ফেলেছিল
এবং শেষ পর্যন্ত তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। তিনি দাবি করেন যে এটি কেবল ব্যক্তি বা এক পরিবারের সদস্য নয়, বরং ভারতের আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান বৈষম্যের একটি বড় উদাহরণ।